কোক নাকি পেপসি কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি পছন্দ? পৃথিবীব্যাপী কোনটি সবচেয়ে বেশি কমার্শিয়ালাইজড, সবচেয়ে বেশি কোল্ড ড্রিঙ্কস সেল করেছে? পৃথিবীর সর্বপ্রথম ডায়েট সফট ড্রিঙ্কস কোনটি? পৃথিবীর সর্বপ্রথম ক্যাফিন ফ্রি সফট ড্রিঙ্কস কোনটি? পৃথিবীর সর্বপ্রথম ক্যান যুক্ত সফট ড্রিঙ্কস কোনটি? যদি উত্তরটি হয়ে থাকে কোক অথবা পেপসি, তাহলে আপনি সম্পূর্ণভাবে ভুল। পুরো ভিডিওটি জুড়ে আমরা কথা বলবো আরসি সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। আরসি যাত্রা শুরু হয়েছিল 1905 সালে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ছোট শহর থেকে আরসি যাত্রা শুরু হয়। শুরু থেকে তারা তাদের কমার্শিয়ালাইজড ইন্ডাস্ট্রিতে বিভিন্নভাবে ফোকাস দেওয়া শুরু করে। প্রথম বিশ্বযুদ্ধের সময় সবচেয়ে বেশি যদি কোনো কোল্ড ড্রিঙ্ক সেল হয়ে থাকে সেটি ছিল আরসি। কোকাকোলার সাথে ইন্ডিভিজুয়ালি সবচেয়ে বড় টক্করের সময়টি ছিল প্রথম বিশ্বযুদ্ধের সময়কালীন 1914 সাল থেকে শুরু করে 1919 সাল পর্যন্ত। 1923 সাল থেকে তাদের ব্যবসায়িক স্ট্র্যাটেজিগুলো বদলে থাকে। আরসির পুরো মিনিংটি হচ্ছে রয়্যাল ক্রাউন কোলা। কোম্পানির যাত্রা শুরু হয়েছিল 1905 সালে। যেমন 80-র দশকে এটি সবচেয়ে ইনোভেটিভ সফট ড্রিঙ্কস কোম্পানি বলা হতো। আরসি নিয়ে এসেছিল পৃথিবীর সর্বপ্রথম ক্যান সোডা, এবং তারপর তারা নিয়ে এসেছিল সর্বপ্রথম ক্যাফিন ফ্রি সোডা। এবং 80-র দশকে 1980-র দশকে সর্বপ্রথম পৃথিবীর সর্বপ্রথম সফট ড্রিঙ্কস জগতে নিয়েছিল ডায়েট সোডা। 1944 সালের দিক দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম্বার 1 সফট ড্রিঙ্কস কোম্পানি হিসাবে প্রতিষ্ঠিত হয় আরসি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে আরসি ডমিনেটেড পরিসংখ্যান খুবই দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল। আরসি মার্কেটিং স্ট্র্যাটেজি ছিল সবচেয়ে ইউনিক, এবং তাদের মার্কেটিং স্ট্র্যাটেজিগুলোর মধ্যে ছিল তাদের কোলা সফট ড্রিঙ্কসগুলো সকলের হাতের নাগালে। এই স্ট্র্যাটেজির কারণে খুব দ্রুত গতিতে তাদের সেলস পার্সেন্টেজ বেড়ে যায়, এবং পুরো পৃথিবীব্যাপী 60%-এর বেশি সেলস পার্সেন্টেজ গ্রোস করে 1968 সাল নাগাদ। 1962 সালে তারা পৃথিবীর প্রথম ডায়েট কোলা নিয়ে আসেন, এবং সকল কিছু যেমন সবচাইতে ভালো যাচ্ছিল, তেমনিভাবে আরসির $1 বিলিয়ন পার্সেন্টেজও খুব দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছিল। আরসি 1960 সাল নাগাদ তাদের গ্রোস প্রফিট মার্জিন ছিল $1 বিলিয়ন অধিক, যেখানে কোকাকোলার গ্রোস প্রফিট মার্জিন ছিল $750 মিলিয়ন। অপরদিকে পেপসিকোর গ্রোস প্রফিট মার্জিন ছিল $575 মিলিয়ন। ঠিক সব কিছু যেমন ভালো যায়, তেমনিভাবে হঠাৎ করে যেমন একটা কালবৈশাখী ঝড়ের মতো আসে। আরসির ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটেছিল। কেন এমন ডাউনফলটি হলো? 1980 দশকে কোক এবং পেপসি উভয় ব্যাপক হারে অর্থ ব্যয় করতে শুরু করলো তাদের মার্কেটিং ক্যাম্পেইনগুলোতে। তারা বুঝতে পারলো তারা যদি তাদের মার্কেটিং ক্যাম্পেইনগুলোতে সর্বোচ্চ পরিমাণ অর্থ ব্যয় করতে পারে, তাহলে তাদের সেলসের পার্সেন্টেজও বৃদ্ধি পাবে। কারণ ওই সময়টি ছিল টেলিভিশন মিডিয়ার যুগ। ঘরে ঘরে চলে যাচ্ছিল টেলিভিশন মিডিয়া এবং স্যাটেলাইট মিডিয়াগুলো, যার ফলে অ্যাড ক্যাম্পেইনের মাত্রাও ঠিক চড়াওভাবে ছিল। অপরদিকে আরসি তাদের অ্যাড ক্যাম্পেইনগুলো করছিল পোস্টার লাগিয়ে। ঠিক আগের অনুযায়ী 1950 সাল নাগাদ যেভাবে তারা পোস্টার লাগাতো, তার ডিজিটাল ভার্সন অনুযায়ী পোস্টারগুলো লাগাচ্ছিল আরসি, যার ফলে আরসির মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যাপকভাবে পিছিয়ে পড়ে। মানুষ বেশিরভাগ সময় এখন বাইরের সময় না কাটিয়ে মানুষ তার ঘরে বসে সময় কাটাতে পছন্দ করতো টেলিভিশন দেখে। ঠিক ওই ধরনের টেলিভিশনের অডিয়েন্সগুলোকে টার্গেট করার জন্য কোক এবং পেপসিকো মিলিয়ন্স অফ ডলার ব্যয় করতে থাকে 1980 দশকে। তারা কোকাকোলার অ্যাড ক্যাম্পেইনের জন্য সাইন করেন বিল কসবিকে, এবং এই অ্যাড ক্যাম্পেইনের কিছু দৃশ্য এখনও পর্যন্ত ইউটিউবে প্রযোজ্য রয়েছে। অপরদিকে পেপসিকো অ্যাড ক্যাম্পেইনের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সাইন করেন সর্বকালের সর্বখ্যাত পপ সিঙ্গার, এবং যাকে পপ সম্রাট হিসাবে বলা হতো, দ্য কিং অফ পপ, মাইকেল জ্যাকসনকে। মাইকেল জ্যাকসনকে ওই সময়ের নাগাদ $25 মিলিয়ন বিপরীতে তাকে সাইন করা হয়েছিল, এবং 10 বছরের কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল। তার সমস্ত কনসার্টের অফিসিয়াল স্পন্সর হিসাবে পেপসি ছিল নাম্বার 1 জায়ান্ট। কোকাকোলা তার অ্যাড ক্যাম্পেইনগুলো চালাচ্ছিল ফিল্ম স্টার এবং সেলিব্রিটিসদের দিয়ে। আমির খান বলিউডে বিভিন্ন ধরনের নায়কদের দিয়ে কোকাকোলা অ্যাড ক্যাম্পেইনগুলো চালাচ্ছিল, এবং হলিউডের নায়িকাদের দিয়ে কোকাকোলা অ্যাড ক্যাম্পেইনগুলো চালাচ্ছিল সেই সময়। অপরদিকে পেপসি তাদের অ্যাড ক্যাম্পেইনগুলো চালাচ্ছিল স্পোর্টসম্যানদের দ্বারা। ফুটবলার রোনাল্ডো এবং রোনালদিনহো মতো প্লেয়ার, ইংল্যান্ডের ডেভিড ব্যাকহাম এবং ফ্রান্সের জিনেদিন মতো প্লেয়ারগুলো দিয়ে তারা অ্যাড ক্যাম্পেইন চালাচ্ছিল, যার ফলে দেখা যাচ্ছিল যে স্পোর্টস প্রেমিক যারা, সেই ধরনের মানুষদেরকে টার্গেটিং অ্যাড করতে পারছিল পেপসিকো। অপরদিকে যারা ফিল্ম দেখতে পছন্দ করতো, সেই ধরনের টার্গেট অডিয়েন্সদের বিক্রয়ের জন্য অন্তর্ভুক্ত করতে চাচ্ছিল কোকাকোলা। ঠিক এই 10টা বছরই সবচেয়ে বেশি পিছিয়ে পড়ে আরসি কোম্পানি, যার ফলে দেখা যায় তাদের সবচেয়ে বেশি মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যাপক হারে নিচে নামতে শুরু করে, এবং তাদের সেলস পার্সেন্টেজ মাত্র 3%-এর নিচে এসে দাঁড়িয়ে যায়।
সময় যা ছিল 50 থেকে 60% অধিক। সময়ের সাথে সাথে আরসি যেমন পিছিয়ে যাচ্ছিল, তেমনিভাবে কোকোকোলা এবং পেপসিকো কোলা ড্রিঙ্কসের মধ্যে জায়েন্টলি একটি ওয়ারে চলে যায়। আরসির ব্যাপকভাবে পতন বাংলাদেশে কেন হলো? তাদের সফট ড্রিঙ্কসগুলো মানুষের হাতের নাগালে ছিল, মানুষ খেতেও বেশি পছন্দ করত। কিন্তু 2013 সাল নাগাদ পুরো বাজারের চিত্রটি বদলে যায়, যখন কোকোকোলা তাদের 250 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দেয় বাংলাদেশের মার্কেটে, যাতে তারা ব্যাপক হারে কোকোকোলা সেল করতে পারে। 400 ml কোকোকোলা পাওয়া যেত সেই সময় মাত্র 20 টাকা, এবং স্প্রাইটও পাওয়া যেত কোকোকোলার আরও একটি সাব ব্র্যান্ড মাত্র 20 টাকার বিনিময়ে। অপরদিকে 400 ml এর একটি আরসি কেনার জন্য প্রয়োজন হতো 22 থেকে 24 টাকা, ইভেন তারা দাম কমিয়ে 20 টাকা পর্যন্ত নিয়ে এসেছিল। কিন্তু ততক্ষণে তাদের মার্কেট শেয়ার অনেকটা দূরে চলে গিয়েছিল, কারণ কোকোকোলা অ্যাজ এ জায়ান্ট কোম্পানি ছিল, তাদের টেস্টটা যেমন ডিফারেন্ট ছিল, অপরদিকে তারা অ্যাড ক্যাম্পেইনে কোনো কিছুই বাদ রাখেনি। টেলিভিশন মিডিয়া থেকে বিলবোর্ডগুলোতে ইচ এন্ড এভরিওয়ার, দোকানের ছাদের উপর পর্যন্ত এবং ইভেন বিল্ডিং পর্যন্ত রং করা কোকোকোলা সব কিছু করেছে। তাদের সাথে যুক্ত হয়েছিল 2015 সাল নাগাদ পেপসিকো পর্যন্ত, এবং পেপসিকো কোম্পানি তাদের পেপসি ভার্সনটাকে 20 টাকা করে মানুষের হাতের নাগালে পৌঁছে দেওয়ার জন্য 400 ml এর বটলটাকে 20 টাকা পর্যন্ত রেখেছিল, যার ফলে বাংলাদেশের সফট ড্রিঙ্কস যুদ্ধের মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আছে পেপসিকো কোম্পানি, কারণ পেপসিকো কোম্পানির কাছে আছে টোটাল 35% মার্কেট শেয়ার। অপরদিকে কোকোকোলা কোম্পানির আন্ডারে আছে টোটাল 25% মার্কেট শেয়ার। অন্যদিকে বাংলাদেশে আরও একটি জায়ান্ট সফট ড্রিঙ্কস কোম্পানি, যেটির নাম হচ্ছে প্রাণ কোম্পানি, তাদের আন্ডারে আছে 15% সব মার্কেট শেয়ার। এবং অবশেষে বলতে হয় দুঃখের সাথে আরসি কোলা, তাদের মার্কেট শেয়ার মাত্র 8%। এখান থেকে আমরা দুইটা জিনিস শিখতে পারি। আপনার যখন প্রোডাক্টটি সবচেয়ে ভালোভাবে হবে, ওই প্রোডাক্টের গুণগত মান এবং বাজারের মার্কেট প্রাইসটা আপনি সম্পূর্ণভাবে ঠিক রাখুন। আপনার বাজারের মার্কেট প্রাইসটা কত, এবং ওই এলাকা অথবা শহরে এবং অথবা ওই দেশের মধ্যে ওই প্রাইসের মধ্যে কত পার্সেন্ট মানুষ ক্রয়ের ক্ষমতার মধ্যে রাখে, সেই মানুষগুলোকে আপনি টার্গেট করুন। যদি আপনার প্রোডাক্টের মার্কেট প্রাইস প্রয়োজনের থেকে বেশি হয়ে থাকে, ওই প্রোডাক্টটি সম্পূর্ণভাবে ফ্লপ হয়ে যাবে, আপনার প্রোডাক্ট কখনোই চলবে না। অপরদিকে দ্বিতীয় লেসনটি আমরা শিখতে পারি, আপনার প্রোডাক্টের দম আছে, অসাধারণ একটি প্রোডাক্ট তৈরি করেছেন, কিন্তু পরিশেষে এইটার সম্পর্কে যদি আমি না জানি, আমরা সাধারণ মানুষ যদি না জানে, আমরা কখনোই ওই প্রোডাক্ট কিনতে পারবো না। তার জন্য প্রয়োজন ব্যাপক হারে মার্কেটিং। আপনি আপনার প্রোডাক্টের মার্কেটিং ফেসবুক অ্যাড এবং গুগল অ্যাডের দ্বারা করতে পারেন, যাতে করে আপনার প্রোডাক্টগুলোকে, বিজ্ঞাপনগুলো টার্গেট অডিয়েন্স দ্বারা পৌঁছানো যায়। এখন আর সেই সময় নেই যে টিভিতে বিজ্ঞাপন 25 সেকেন্ডের একটি বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনাকে 3 লক্ষ টাকা খরচ করতে হবে। এখন সেই সময় চলছে সোশ্যাল মিডিয়া দ্বারা আপনি 3 লক্ষ মানুষের কাছে পৌঁছানোর জন্য মাত্র 1 লক্ষ টাকা বিনিয়োগ করলেই প্রয়োজন হবে, এবং যার ফলে আপনি টার্গেট করতে পারবেন মোর দেন 50% অডিয়েন্স। 50% মানুষও যদি আপনার প্রোডাক্টটা কিনে ভালো বলে, ওয়ার্ড অফ মাউথ পৃথিবীতে সবচেয়ে বেশি কাজ করে। মার্কেটিংয়ের পর 3 নম্বর লেসন হচ্ছে এটা, ওয়ার্ড অফ মাউথ। বিলিনিয়ার জেফ বেজোস বলেছে, যদি একজন কাস্টমারের এক্সপিরিয়েন্স যদি সবচেয়ে ভালো থাকে আপনার প্রোডাক্টের সাথে, ওই কাস্টমার আরও একটি কাস্টমার নিয়ে আসবে আপনার কোম্পানিতে পণ্য ক্রয়ের জন্য। এই ছিল পুরো ভিডিওটি জুড়ে। ভিডিওটি যদি আপনার কাছে মূল্যবান এবং ভালো লাগে, অবশ্যই শেয়ার করুন। একটি লাইক প্রেস করতে অবশ্যই ভুলবেন না। ভিডিওটি যদি ভালো নাও লাগে, আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আমরা ইদানিং ফেসবুক এবং ইনস্টাগ্রাম গ্রুপের মধ্যে খুব ভালোভাবে অ্যাক্টিভ আছি। আপনার মতামত অবশ্যই সেখানে গিয়েও জানাবেন আপনি কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, এবং যাওয়ার আগে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করতে ভুলবেন না।